আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বর্তমান সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন বলছে মির্জা ফখরুল। জানিয়ে দিব ছাত্র জনতা আন্দোলনে নিহত শেখ হাসিনা সরকারের গঠিত তদন্ত কমিশন বাতিল। আরো জানিয়ে দিব আদালতে যাওয়ার সময় কাউকে আক্রমণ করা উচিত নয় বলছে আসিফ নজরুল। এবং আরো জানিয়ে দিব মামলা নেওয়ার আগে যাচাই করার আহ্বান মির্জা ফখরুলের। এদিকে প্রভাবশালীরা নামে বেনামে কত টাকা ঋণ আত্মসাৎ করছে তার হিসাব হচ্ছে বলছে ডক্টর ইউনূস। এবং সর্বশেষ জানিয়ে দেব এস আলমের সম্পদ বিক্রি করে আমানতকারীদের টাকা শোধ করা হবে বলছে গভর্নর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। বর্তমান সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন বলছে মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারে কি চাই, জনগণ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায় তা জানার জন্য অতি দ্রুত বর্তমান সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসা প্রয়োজন বলে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার দুপুরে গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। স্থায়ী কমিটির সিদ্ধান্তে জানতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, কোন ধরনের দুর্বৃত্তায়নের সাথে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়। যদি দু একজন করে থাকে তবে সেটি বিএনপি নয়, সেটা তার ব্যক্তিগতভাবে করছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঢালাওভাবে মামলা না করার পরামর্শ নিয়ে নেতাকর্মীদের বলেন, পুলিশের সঠিক তদন্তের মাধ্যমে যাচাই করে নিন। এমন কোনো মামলা নেবেন না যে মামলায় দোষী সাব্যস্ত হবে না। সব মামলায় কেন্দ্রীয় নেতাদের নামে না করে সেখানে তারা সম্পৃক্ততায় রয়েছে তাদের নামে মামলা করতে হবে। অনেক জায়গায় জেলা প্রশাসকের নামে মামলা দেওয়া হয়েছে, সেগুলো আবার নিচ্ছে। আমরা চাই বর্তমান সরকারকে সহযোগিতা করে একটি স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে। যেভাবে মামলা হচ্ছে তাতে এ বিপ্লবকে ইঙ্গিত করে না। গণবিপ্লবকে নিশ্চিত করতে বা ব্যর্থ করতে অনেক ধরনের চক্রান্ত চলছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এখনো অনেক ধরনের প্রতারণা চালানো হচ্ছে। প্রতারণার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের বিপ্লবকে নিশ্চিত করে দেওয়া। যেখানে বলা হয়েছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে, যার 1% সঠিক নয়। বিএনপি গত 15 বছর ধরে এদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠার জন্য বেশিরভাগ ত্যাগ করছেন, যা হচ্ছে এমন দাবি করে তিনি বলেন, সম্পূর্ণ মিথ্যা মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 6 বছর জেলে কাটিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাসিত হয়েছেন। বিএনপির এমন কোনো নেতাকর্মী নেই যার অন্যায় নিপীড়নের শিকার হয়নি। ছাত্র জনতার আন্দোলনে নিহত শেখ হাসিনা সরকারের গঠিত তদন্ত কমিশন বাতিল। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতায় নিহতের ঘটনায় তদন্তে তৎকালীন শেখ হাসিনা সরকার 3 সদস্য বিশিষ্ট যে তদন্ত কমিশন গঠন করছিল তা বাতিল করা হয়েছে। বুধবার 28 আগস্ট এক প্রজ্ঞাপনে জারি করা এই কমিশন বাতিল করছে অন্তর্বর্তীকালীন সরকার। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুবুর হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, SRA নম্বর 299 আইন 2024 সরকার কমিশন অব ইনকোয়ারি এসিটি 1956 এসি নং ভিআই অফ 1956 জেআই সেকশন 7 এর প্রদত্ত ক্ষমতা বলে 1 আগস্ট 2024 খ্রিস্টাব্দের তারিখে জারিকৃত প্রজ্ঞাপন SRO নম্বর 280 আইন 2024 দ্বারা গঠিত 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন এত দ্বারা বাতিল ঘোষণা করিল। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হইবে। উল্লেখ্য, গত 1 আগস্ট 3 সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিশন গঠন করেছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। কমিশনের সভাপতি ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্টের বিভাগের বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান, আর সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ KM জাহিদ সরার ও বিচারপতি শওকত আলী চৌধুরী। আদালতে যাওয়ার সময় কাউকে আক্রমণ করা উচিত নয় বলছে আসিফ নজরুল। আদালত চত্বরে যে হামলা হচ্ছে এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। আদালতে যাওয়ার সময় আক্রমণ কোনোভাবেই সমর্থনযোগ্য না, কিন্তু আপনারা প্রেক্ষাপটে বুঝবেন। বুধবার দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল। বিদায়ী সরকারের বিভিন্ন নেতাকর্মী আদালতে নেওয়ার সময় তাদের উপর ডিম ছুড়ে মারা সহ বিভিন্ন ধরনের আক্রমণ হয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, মন্ত্রিসভা থাকা সরকারগুলো জনগণের শত্রুতে রূপান্তর করার দায়ভার সাবেক সরকারে। তারা এমন একটি পর্যায়ে নিয়ে গেছে জনরোষে পরিণত হয়েছে।
আদালত চত্বরে অনেক বিক্ষুব্ধ মানুষ থাকে যারা 15 বছরের চাকরি হারিয়েছে, জীবনের নিরাপত্তার ভয়ে ঘুরে বেরিয়েছে, জীবিকা হারিয়ে ঢাকা শহরে লুকিয়ে রয়েছেন, গুম হত্যার শিকারে পরিবার আছে। এখন মানুষের এত ক্ষোভ, এত ক্রোধ, তার কিছু বহিঃপ্রকাশ ঘটে, তবে এই বহিঃপ্রকাশকে সমর্থন করছে না, প্রশ্নই আসে না। পুলিশ প্রশাসন কোন যথেষ্ট বাধা দিতে পারে না, এ প্রসঙ্গে কথা বলেন তিনি। যথেষ্ট বাধা দিলে তখন অন্যদিকে মন নিবে, কারণ পুলিশ খুব ডিমোরালাইজড অবস্থায় আছে। এটা সাবেক সরকারের অবদান, কারণ তারা পুলিশকে এমন একটা গণশত্রু বানিয়েছে যে পুলিশ সাহস করে তাদেরকে বাধা দিতে পারে না। মানুষ তাদের বলে তারা তো ওনাদের পুলিশ। তবে আদালত চত্বর থেকে ভিড় কিভাবে কমানো যায় সে বিষয়ে তারা চিন্তা করছেন বলে তিনি জানান। সূত্র বিবিসি। মামলা নেওয়ার আগে যাচাই করার আহ্বান ফখরুলের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মামলা নেওয়ার আগেই যাচাই করার আহ্বান জানিয়েছে। তিনি বলেন, আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করব, ঢালাওভাবে মামলা দেওয়া হচ্ছে, এসব মামলা নেওয়ার আগে যাচাই করে নেওয়া উচিত, কোন মামলা নেওয়া যাবে আর কোনটা নেওয়া যাবে না। বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, বন্যার কারণে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচি বাতিল করা হয়েছে। ফখরুল বলেন, 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 6 দিনের কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে যে অর্থ ব্যয়ের কথা ছিল তা বন্যা কবলিত মানুষের সাহায্যে ত্রাণ তহবিল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মির্জা ফখরুল বলেন, এখন প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচির মধ্যে শুধু দলীয় পতাকা উত্তোলন এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে। তিনি বলেন, বিএনপির অপকর্ম করে না, কেউ কেউ ব্যক্তিগতভাবে অপকর্ম করছে, সেটার কিন্তু সাথে সাথে ব্যবস্থা নিয়েছে। আমাদের প্রায় 56 থেকে 57 জন নেতাকর্মী যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের বহিষ্কার করা হয়েছে। প্রভাবশালীরা নামে বেনামে কত ঋণ আত্মসাৎ করছে তার হিসাব হচ্ছে বলছে ডক্টর ইউনূস। ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ শেখ হাসিনা সরকারের শাসনামলে কতিপয় অসাধু ব্যবসায়ী এবং প্রভাবশালী ব্যক্তিরা নামে বেনামে কত টাকা ঋণ আত্মসাৎ করছে তার হিসাব করা হচ্ছে বলে জানিয়েছে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিরা সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং খাতে ব্যাপক দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে নামে বেনামে বিপুল পরিমাণে অর্থ আত্মসাৎ করছে এবং তা বিদেশে পাচার করছেন, যার সঠিক পরিমাণ নির্ণয়ের কাজ চলমান রয়েছে। এই আত্মসাৎকৃত অর্থের পরিমাণ লক্ষাধিক কোটি টাকার উপরে মর্মে ধারণা করা যায় যে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রভাবশালী ব্যক্তিদের নাম উল্লেখ না করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ধরনের দুর্নীতি ও অর্থ পাচারের সাথে সংশ্লিষ্ট ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক পর্ষদগুলো পুনর্গঠন করা হয়েছে। অবশিষ্ট ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের সংস্কার কার্যক্রম শুরু হবে। নতুন ব্যবস্থাপনার কর্তৃপক্ষের মাধ্যমে আত্মসাৎকৃত এসব অর্থের প্রকৃত তথ্য সংগ্রহ করা হবে এবং তাদের মাধ্যমে আত্মসাৎকৃত অর্থের প্রকৃত পরিমাণ নির্ণয়ের লক্ষ্যে অডিট কার্যক্রম শুরু করা হবে। অর্থ আত্মসাৎকারীদের বিচারের প্রতি সরকারের কঠোর মনোভাবের ইঙ্গিত করে প্রধান উপদেষ্টার উপর থেকে বলা হয়, ব্যাংকসমূহ নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের বিএফইউএস সিআইডি এবং দুদকের সহায়তা নিয়ে আত্মসাৎকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণ এবং বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার মাধ্যমে আত্মসাৎকৃত অর্থ পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। অর্থ ফেরত আনার বিষয়ে বিদেশি বিভিন্ন সংস্থার সহায়তার চেয়ে ইতিমধ্যে যোগাযোগ শুরু করছে সরকার। এস আলমের সম্পদ বিক্রি করে আমানতকারীদের টাকা শোধ করা হবে বলছে গভর্নর। সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে। এজন্য এসব এস আলম সম্পদ কাউকে না কেনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে আজ বুধবার এই সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গভর্নর আহসান এইস মনসুর। ব্যাংক বন্ধক নেই এমন সম্পত্তি বিক্রি করার চেষ্টা করছে এস আলম গ্রুপ। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে গভর্নর বলেন, এটা আইনগত প্রতিক্রিয়ার মাধ্যমে করতে হবে। আমরা সরকারের পদক্ষেপ নিতে বলবো। আর এই গ্রুপের সম্পদ যেন কেউ না কেনে, এই সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে। আহসান এইস মনসুর আর বলেন, এস আলম ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি সুপরিকল্পিতভাবে ব্যাংক লুট করছেন। এমন সুপরিকল্পিতভাবে পৃথিবীর কেউ ব্যাংক ডাকাতি করছে কিনা তা জানা নেই। ব্যাংক খাত সংস্কার নিয়ে গভর্নর বলেন, ব্যাংকিং কমিশন গঠন করে সেটা করা হবে। বাংলাদেশ ব্যাংক সেখানে যুক্ত থাকবে। মাসখানেকের মধ্যে এটা করা হবে। বিদেশি বিশেষজ্ঞ নেওয়া হবে। শ্রীলঙ্কা কিভাবে সংস্কার করছে সেটাও দেখা হবে। ইসলামী ব্যাংকের বিষয়ে গভর্নর বলেন, এক সপ্তাহের মধ্যে ইসলামী ব্যাংকের নতুন বোর্ডকে কর্মপরিকল্পনা দিতে বলছে।
এখানে কাজ করতে হবে, বসে থাকার সুযোগ নেই। বাংলাদেশ ব্যাংক সব ধরনের সহায়তা করবে। তারা সহায়ক ভূমিকা পালন না করলে বোর্ড আবার পরিবর্তন করা হবে। সবাইকে নজরদারি করা হচ্ছে। অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এস আলম ছাড়া ব্যাংক খাতে আরো মাফিয়া রয়েছে, তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে জানতে চাইলে গভর্নর বলেন, অন্যদের বিষয়ে খোঁজ নেওয়া হবে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, কাউকে ছাড় দেওয়া হবে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে আহসান এইচ মনসুর বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ পদক্ষেপ নেওয়া হয়েছে। ডলারের দর একটা স্থিতিশীল পর্যায়ে রয়েছে। এমন পর্যায়ে থাকলে আগামী 6 থেকে 7 মাসের মধ্যে মূল্যস্ফীতি কমে আসবে। যদিও বন্যা একটু দুশ্চিন্তায় তৈরি করছে, তা ও আশাবাদী 1 মাসের বেশি লাগতে পারে। তিনি আরো বলেন, রিজার্ভ থেকে এখন ডলার বিক্রি করা হচ্ছে, তাই রিজার্ভ কমার সম্ভাবনা নেই। ভবিষ্যতে রিজার্ভ আরো বাড়বে। সরকারের চাহিদা ডলার অন্ত ব্যাংক মার্কেট থেকে মেটানো হচ্ছে।